নমস্কার, গুড মর্নিং। নজরে বাংলা নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে বড় জয় নির্বাচন কমিশনের। এসআইআর সম্পূর্ণ বৈধ, অবাধ নির্বাচনে এসআইআর এর বিকল্প নেই। দেশ জুড়ে এসআইআর চালাতে গিয়ে কমিশন কোনো আইন ভাঙেনি, বুধবার রায় দিল দেশের শীর্ষ আদালত। এসআইআর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। ভারতীয় নন এমন নাম ভোটার তালিকা থেকে বাদ দিতেই প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। 2025 সালে বিহারে বিধানসভা ভোটের আগে তারপর ধাপে ধাপে বাংলা সহ একাধিক রাজ্যে এসআইআর শুরু হয়। এই এসআইআর নিয়ে দেশ জুড়ে আলোড়ন পড়ে যায়। এসআইআর এর সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে একের পর এক মামলা দায়ের হয়। একযোগে সেই সমস্ত মামলার রায়দান হলো বুধবার। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এসআইআর বৈধ। নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেনি। সুষ্ঠু এবং অবাধ নির্বাচনে এসআইআর এর বিকল্প নেই। গণতন্ত্র প্রতিষ্ঠায় এসআইআরই একমাত্র পথ, তাই দেশ জুড়ে এসআইআর চলবে। এসআইআর নিয়ে কমিশনের সিদ্ধান্তই শেষ কথা। माननीय सुप्रीम कोर्ट ने एसआईआर की प्रक्रिया को पूरा जायज ठहराया है। इलेक्शन कमीशन ने जिस तरीके से एसआईआर कराया है उसको बिल्कुल वैलिडेट किया है। माननीय सुप्रीम कोर्ट ने कहा है कि जो एसआईआर हुआ है और एसआईआर का प्रोसेस अपनाया गया, जो एसआईआर में जिस तरीके से किया गया है वो सब कॉन्स्टिट्यूशन के अनुकूल है, वो एज पर लॉ है, एज पर रूल्स है। और जो 20 से ज्यादा याचिकाएं दाखिल की गई थी उसमें कुछ टीएमसी के नेताओं ने फाइल किया था पिटीशन, कुछ आरजेडी के नेताओं ने पिटीशन फाइल किया था, कुछ कांग्रेस के नेताओं ने पिटीशन फाइल किया था। और जो अलग अलग तरीके से पॉलिटिकल आरोप लगाए गए थे और इलेक्शन कमीशन की निष्पक्षता पे सवाल खड़े किए गए थे और वोट चोरी का आरोप लगाया गया था, उन सारे आरोपों को माननीय सुप्रीम कोर्ट ने नकार दिया है और ये कहा है कि जो इलेक्शन कमीशन ने किया है बिल्कुल ठीक किया है। অবাধ ও সুষ্ঠু ভোট করাতে নির্বাচন কমিশনকে বিশেষ ক্ষমতা দিয়েছে ভারতীয় সংবিধানের 324 নম্বর ধারা। এই ধারা মেনেই নির্বাচন কমিশন কাজ করেছে বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এসআইআর মামলায় বড় জয় জাতীয় নির্বাচন কমিশনের। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল এসআইআর প্রক্রিয়া চালানোর সাংবিধানিক এখতিয়ার রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের। একই সঙ্গে তারা এটাও জানিয়ে দিলেন যে সুষ্ঠু এবং অবাধ ভোটার প্রক্রিয়া বা ভোটিং প্রক্রিয়া সেটিকে চালানোর জন্য ভোটার তালিকার সংশোধন প্রয়োজন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে নিজেদের এখতিয়ারের মধ্যেই কাজ করেছে জাতীয় নির্বাচন কমিশন। গত কয়েক মাসে এসআইআর নিয়ে ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। বিজেপি বিরোধী দলগুলি বারবার অভিযোগ করেছে এসআইআর আসলে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত। এসআইআর এর নামে নাগরিকত্ব যাচাই করছে নির্বাচন কমিশন। গত 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে হাজির হয়ে এসআইআর নিয়ে সওয়াল করেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল পাঞ্চলির বেঞ্চ জানিয়ে দেয় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ভোটারের বৈধতা যাচাই করার অধিকার নির্বাচন কমিশনের রয়েছে। একে নাগরিকত্ব নির্ধারণ করা বলা যায় না। এই পদ্ধতি কাউকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করে না। 122 নম্বর পাতায় যেটা বলা হয়েছে জাজমেন্টে, নাগরিকত্ব যাচাই নির্বাচন কমিশন তার একটা প্রাথমিক নাগরিকত্ব যাচাইয়ের যে কাজ করছে সেটা করার সম্পূর্ণ আইনসঙ্গত অধিকার তাদের রয়েছে। ভোটার তালিকায় ভোটারের নাম অন্তর্ভুক্তির জন্য ভোটারের নাগরিকত্বের প্রাথমিক যাচাই বা সেটা ঝাড়াই বাছাই করার ক্ষমতা তাদের রয়েছে, কারণ সেটাতে তারা যদি সুনিশ্চিত না হয় তাহলে কিভাবে ভোটার তালিকায় একজন ভোটারের নাম ইনক্লুশন বা অন্তর্ভুক্তি করবে। এসআইআর কে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যে একটা অত্যন্ত আতঙ্ক ছিল তা হচ্ছে যে এসআইআর এর নাম করে মানুষকে বেনাগরিক করা হবে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছেন আজকে যে এসআইআর এর সঙ্গে বা ভোটার লিস্টের নাম থাকা বা না থাকার সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই এবং ভোটের নাম ওঠেনি বলেই তাকে নাগরিক হিসেবে গণ্য করা যাবে না, এই চিন্তাটা ভুল। পশ্চিমবঙ্গে এসআইআর এ বিচারাধীন তালিকা থেকে প্রায় 27 লক্ষ নাম বাদ গিয়েছে। এই নামগুলির যাচাইয়ের জন্য ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে। রায়দানের সময় এই বাদ যাওয়াদের নিয়েও পর্যবেক্ষণ দেয় সুপ্রিম কোর্ট। আদালত বলে যাদের নাম বাদ গিয়েছে আগামী 4 সপ্তাহের মধ্যে তাদের নিয়ে পদক্ষেপ করতে হবে, নোটিশ পাঠাতে হবে এবং শুনানির সুযোগ দিতে হবে। নিউজ 18 বাংলা।
পিংলা থেকে পাকিস্তানে ওটিপি, রাজ্য পুলিশের এসটিএফ এর জালে 2 আর দুজনেই খিরাই গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দা। পশ্চিম মেদিনীপুরের পিংলা, এখান থেকেই নাকি পাকিস্তানে যোগাযোগ, ওটিপি শেয়ার, এমনই চাঞ্চল্যকর অভিযোগ। মঙ্গলবার রাতে দুজনকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতদের মধ্যে একজন শেখ মুরসেলিম, বাড়ি পিংলার খিরাইয়ে। প্রতিবেশীদের দাবি, বছরের বেশিরভাগ সময় বাড়িতে থাকে না মুরসেলিম। আর একজন গৌতম খাড়া, বাড়ি সুরত চকে। স্থানীয়দের দাবি, এলাকায় ঘুরে ঘুরে মোবাইল ফোনের সিম কার্ড বিক্রি করত গৌতম। রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে খবর, ধৃত এই দুই ব্যক্তি পিংলাতে বসে থেকেই ভারতীয় সিম অ্যাক্টিভেট করতেন এবং পাকিস্তানের যারা আইএসআই গোয়েন্দা রয়েছে তাদের কাছে সেই নম্বর পাঠিয়ে সেখানে যে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট করা হতো তার ওটিপি ভারতের মাটি থেকে বা পিংলা থেকে পাঠিয়ে দেওয়া হতো পাকিস্তান গোয়েন্দাদের হাতে। এই অভিযোগ সামনে আসার পরেই অভিযান চালানো হয় রাজ্য পুলিশ এসটিএফ এর তরফে এবং দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছিলাম পাহেলগাঁও ঘটনার পর দেশ জুড়ে অভিযান চালানো হয়েছিল এনআইএর তরফে। সেই সময় পাকিস্তানের গুপ্তচর হিসেবে ভারতের বিভিন্ন প্রান্তে লুকিয়ে থাকা গুপ্তচরদের গ্রেপ্তার করা হচ্ছিল এনআইএর তরফে। আবারও পাকিস্তানের গুপ্তচর সন্দেহে এবার পিংলা থেকে রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে গ্রেপ্তার 2। এতদিন সন্ত্রাসের সেফ হেভেন হিসেবে উঠে এসেছে মালদা, মুর্শিদাবাদের মতো জেলার একাধিক জায়গার নাম। এই সব জায়গা থেকে জঙ্গি ধরাও পড়েছে। পূর্ব বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনা তো দেশ জুড়ে আলোড়ন ফেলে দেয়। এবার পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে পাকিস্তানে ওটিপি পাঠানোর অভিযোগ। নিউজ 18 বাংলা। যেমন কথা তেমন কাজ। অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। থাকছে অফলাইন এবং অনলাইনে আবেদনের সুযোগ। অন্নপূর্ণা যোজনায় নাম না ওঠা পর্যন্ত মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। স্বচ্ছ তালিকা তৈরিতে জোর বিজেপি সরকারের। অপেক্ষার অবসান, নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1 জুন থেকে আগামী 3 মাস এই ফর্ম পূরণের কাজ চলবে। অনলাইন ও অফলাইন 2 পদ্ধতিতেই আবেদন করা যাবে। আমরা আজকে একটি ফর্ম লঞ্চ করছি। মুখ্য সচিব, অর্থ সচিবের নেতৃত্বে পুরো প্রশাসন অর্থাৎ জেলা শাসক, বিডিও, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সিও এবং কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনাররাও এতে যুক্ত থাকবেন। ওয়েবেল, আইটি সবাই মিলে একটি পরিচ্ছন্ন তালিকা কেবলমাত্র উপযুক্ত যারা প্রাপক তারা পাক, আমরা এটা চাই। কারা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই যোজনার টাকা পাবেন। সরকারি বা আধা সরকারি চাকরি করলে এই প্রকল্পের সুবিধে মিলবে না। পেনশনভোগী এবং আয়কর দাতারা পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা। একই সঙ্গে যারা ভারতীয় নন, ভোটার তালিকায় যাদের নাম নেই, তারাও এই যোজনার সুবিধে পাবেন না। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠেছে বহু ভুয়ো অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা। এদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বেনজলের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বাংলার প্রথম বিজেপি সরকারের টার্গেট স্বচ্ছতা। ভুরি ভুরি অভিযোগ পেয়েছি ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, স্থায়ীভাবে নাম বাদ গেছে এবং ট্রাইব্যুনালে বা সিএতে অ্যাপ্লিকেশন করেননি এমন অন্তত 30 লক্ষের কাছাকাছি তারাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। এখানেই শেষ নয়, অনেক পুরুষও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন বলে তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আপনাদের একটা উদাহরণ দিই আমি। এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাদারঘাট। যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচি তো ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, কিন্তু মৃত, স্থানান্তরিত বা নাম বাদ যাওয়া ভোটাররা টাকা পাবেন না। তবে এসআইআর এ নাম বাদ গেলেও যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। সিএ অ্যাপ্লিকেন্ট অথবা
অ্যাডজুডিকেটের পরে যারা ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন তারা কিন্তু ব্যতিক্রম। সেক্ষেত্রে এই বিপুল সংখ্যক লোককেও লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হচ্ছে। 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা চালাবো। অনলাইনে হবে, অফলাইনেও হবে। বিডিওরা এবং পৌরসভা থেকে তারা করবেন। বড় পৌরসভা কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক, বড় ভিত্তিকও হবে। এবং আমাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়েও একটা 30 দিনের ড্রাইভ দেবেন। যারা অনলাইন বা অফলাইনে ফিল আপ করতে পারবেন না তারা বাড়ি বাড়ি গিয়েও করবেন। শুরু হচ্ছে অন্নপূর্ণা যোজনা, খুশি রাজ্যের অন্নপূর্ণারা। কোনো আমাদের মহিলাদের চিরকাল আমরা মহিলারা বাড়ির কাজই করে থাকি, যারা গৃহবধূ তাদের কথা বলছি, চাকরি যারা করে তাদের কথা আলাদা। কিন্তু মহিলাদের নিজস্ব কিছু খরচা থাকে, অনেক সময় কিছু পুজো আচ্ছার খরচা থাকে, পার্সোনাল কিছু খরচা থাকে। তো আমাদের এগুলো পেলে একটু সুবিধে হয়, সবসময় হাজব্যান্ডের কাছে হাত পাততে হয় না। তো মুখ্যমন্ত্রী হিসেবে এসেই যে তিনি অল্প দিনের মধ্যে আমাদের শুভেন্দুদা যা করেছেন, শুভেন্দুবাবু, সেটাতে আমরা খুবই খুশি। আমরা অনেকটাই খুশি আছি, গর্বিত আছি। আর যেটা আমাদের জন্য বলছিল করার কথা, সেটা আমরা সামনের মাসের থেকে 1 তারিখ থেকে পেয়ে যাব। তার জন্য এখন আমাদের মহিলাদের কাছে তো সবসময় হাতে টাকা থাকে না, আমরা ওই টাকা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। তার থেকে এই যে 3000 টাকা হবে বলেছে, এতে আমাদের তো খুব ভালোই লাগছে। আমরা খুবই উপকৃত হব, কারণ এটা আমাদের একটা নিজস্ব টাকা, আমরা নিজেদের মতন করে চালাতে পারবো। রাজ্যের প্রায় 30 লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অনৈতিকভাবে নিয়ে আসছেন, এমনটাই চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই কারণেই আগামী দিনে স্বচ্ছ তালিকা তৈরি করে অন্নপূর্ণা যোজনার টাকা দিতে চাইছে রাজ্য সরকার। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। সবকা সাথ সবকা বিকাশ শুধুমাত্র স্লোগান নয়, বাংলায় এখন এটাই বাস্তব। ক্ষমতায় এসে রাজ্যের মা বোনেদের জন্য অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি সরকার। এই প্রকল্পে নেই বিভেদের রাজনীতি। মুর্শিদাবাদ থেকে খিদিরপুর অন্নপূর্ণার টাকা পেতে উৎসাহী মুসলিম মহিলারাও। ভোটের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল বাংলায় ক্ষমতায় এলে হবে সবকা সাথ সবকা বিকাশ। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। যেমন কথা তেমন কাজ। সবার জন্য অন্নপূর্ণা যোজনা চালু করলো বাংলার প্রথম বিজেপি সরকার। জুন মাস থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা। সেখানে কোনো বিভেদ নেই। ডিবিডি লিংক করতে এসেছি, কারণ 1000 টাকা করে বিজেপি সরকার দিবে বলেছে, তাই জন্য। অন্নপূর্ণা যোজনা হ্যাঁ, অন্নপূর্ণা যোজনা কেমন লাগছে? ভালো লাগছে। সামনে মাস থেকে পাওয়ার জন্য বলছি। আগামী মাস থেকে তো দেবে 3000 টাকা। তাই বলছে, তার একটা এসেছি। তার জন্য এসছেন? তো খুশি কতটা আপনারা? সব খুশি। ভোটের আগে তৃণমূল বারবারই প্রচার করেছিল বিজেপি বাংলায় ক্ষমতায় এলে মুসলিমদের বিপদ। তারা কোনো সরকারি সুবিধা তো পাবেই না, উল্টে দেশ ছাড়া করা হবে তাদের। বিভাজনের লাইন টেনে বাংলা দখলে রাখার কৌশলে হেঁটেছিল ঘাসফুল শিবির। কিন্তু বিজেপি বারবারই বার্তা দিয়েছে তারা কোনো ধর্মের বিপক্ষে নয়, তারা দেশের পক্ষে, অনুপ্রবেশকারীদের বিপক্ষে। যিনি ভারতীয় তাঁর সব সুবিধা পাওয়ারই অধিকার আছে। যিনি এই দেশের নাগরিক নন তিনি কোনো কিছু পাওয়ারই যোগ্য নন। এই বার্তাকে সামনে রেখেই ময়দানে নামে গেরুয়া শিবির। ভোটের ফলে স্পষ্ট বিজেপির উন্নয়নের মডেলেই আস্থা রেখেছে বাংলার মানুষ। মুখে ধর্মনিরপেক্ষতার বুলি নয়, কাজে সবকা সাথ সবকা বিকাশ। তাই ধর্ম না দেখেই বাংলার মা বোনেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা। পাশে সরকার, খুশি মহিলারা। ডিবিডি লিংক করতে এসেছি, কারণ 1000 টাকা করে বিজেপি সরকার দিবে বলেছে, তাই জন্য। অন্নপূর্ণা যোজনা হ্যাঁ, অন্নপূর্ণা যোজনা কেমন লাগছে? ভালো লাগছে। সামনে মাস থেকে পাওয়ার জন্য বলছি। আগামী মাস থেকে তো দেবে 3000 টাকা। তাই বলছে, তার একটা এসেছি। তার জন্য এসছেন? তো খুশি কতটা আপনারা? সব খুশি।
অন্নপূর্ণা যোজনার টাকা পেতে হলে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করাতে হবে, তবেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা। সেই অ্যাকাউন্ট লিংক করাতেই ব্যাংকে ব্যাংকে ভিড়। অনেক খুশি, অনেক খুশি। अभी सोचे नहीं है, आने दीजिए, उसके बाद सोचेंगे कि हाँ क्या करना है, मगर खुशी बहुत है। বিভাজনের রাজনীতি আউট, বাংলার সব প্রান্তে এখন শুধুই ভরসা। নিউজ 18 বাংলা। আর আজ ইসলামিক ক্যালেন্ডারের শেষ মাসের পুণ্যতিথি। ইসলামিক ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের 10 তারিখে বকরি ঈদ। দেশজুড়ে ঈদুল জোহা বা ঈদুল আধার উৎসব। ত্যাগ, বিশ্বাস, দানের বার্তায় মসজিদে মসজিদে প্রার্থনা চলছে। নতুন পোশাকে নামাজ আদায়, 8 থেকে 80 কোলাকুলি থেকে পেট পুজো। দিনভর দেদার মজা, বিরিয়ানি, কাবাব, লাচ্ছা সেমাইয়ের ভুরি ভোজ। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন মুম্বাইয়ের নামাজ আদায় 8 থেকে 80 প্রত্যেকেই তারা প্রার্থনা করছেন মসজিদে মসজিদে। সেই ছবির সামনে আপনাদের সামনে মুম্বাইয়ের পর এবার দিল্লির ছবি আপনাদের সামনে। দেশজুড়ে ঈদুল জোহা বা ঈদুল আধার উৎসব, ত্যাগ, বিশ্বাস, দানের বার্তায় মসজিদে মসজিদে প্রার্থনা চলছে সকাল থেকেই। কারণ ইসলামিক ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের 10 তারিখে বকরি ঈদ। কোলাকুলি থেকে পেট পুজো, আজ দিনভর দেদার মজা। একের পর এক ছবি আপনাদের সামনে মুম্বাই, দিল্লির পর এবার আমরা নজর রাখি কলকাতার দিকে। ব্রিগেডের ছবি আপনাদের সামনে। ঈদের নামাজ আজ ব্রিগেডে, রেড রোডের বদলে ময়দানে নামাজ পড়ছেন, প্রার্থনা করছেন প্রত্যেকেই। এবার আর রেড রোডে নামাজ নয়। ব্রিগেডের থেকে ঠিক কি ছবি, প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, আজ রেড রোড নয়, ব্রিগেডের ময়দানে নামাজ আদায় 8 থেকে 80, আর তারা প্রার্থনা করছেন। সামগ্রিকভাবে কি ছবি দেখছো ব্রিগেডে? দেখো, যে ছবিটা রেড রোডে ছিল সেই ছবিটা বদলে গেছে। একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে আমরা সাধারণত বিভিন্ন জনসভা, ধর্মসভা এই ধরনের অনুষ্ঠান হলেও এতদিন পর্যন্ত ঈদের নামাজ কোনোদিন এই ব্রিগেডে হয়নি। আমরা জানি যে কলকাতা খেলাফত কমিটি তারা দীর্ঘদিন ধরে এই নামাজের আয়োজন করে থাকে এবং প্রথমে কলকাতায় শহীদ মিনারে এই নামাজ পড়া হতো এবং এই ঈদের নামাজ, ঈদুল ফিতর থেকে বকরি ঈদ, সব ঈদের নামাজই পড়া হতো শহীদ মিনারে। তারপর সেটা রেড রোডে স্থানান্তরিত হয় এবং দীর্ঘদিন রেড রোডের নামাজ পড়া হয়, এটাই রীতি ছিল। এই রীতি এবার বদলে এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আরো খোলা ময়দান, আরো বেশি জায়গা, আরো বেশি ধর্মাবলম্বী যারা তারা এসে এই ঈদের নামাজে সামিল হতে পারবেন এবং সেই সুযোগকে আরো বড় করে দেওয়ার জন্যই এবার ঈদের নামাজ কলকাতা খেলাফত কমিটি তারা আয়োজন করেছে। এবং সেখানে আমরা দেখেছি যে প্রাক্তন রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান, যিনি কলকাতা খেলাফত কমিটির সঙ্গে যুক্ত, তিনিও এসেছেন, নামাজ পড়েছেন এবং আপামর জনসাধারণ যারাই এই নামাজে অংশগ্রহণ করেছেন সকলেই একটা বড় ময়দান এবং আরো খোলা জায়গা পেয়ে সকলেই স্বভাবত আজ ঈদের দিনে খুশি। একেবারে সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি। ঈদের নামাজ আজ ব্রিগেডে, যেখানে রেড রোডের বদলে ময়দানে নামাজ পড়া হচ্ছে। এবার আর রেড রোডে নামাজ নয়। আর এবার একটু ধর্মতলার দিকে নজর রাখবো। ধর্মতলার টিপু সুলতান মসজিদ, সেখানেও ঈদের নামাজ, মসজিদে মসজিদে চলছে প্রার্থনা। ত্যাগ, বিশ্বাস, দানের বার্তায় মসজিদে মসজিদে সকাল থেকে প্রার্থনা। ধর্মতলার টিপু সুলতান মসজিদের ছবি আপনাদের সামনে। রাস্তা নয়, মসজিদের ভিতরেই এবার নামাজ। যে ছবি আপনারা দেখছেন ধর্মতলার ছবি, সেখানে দেখুন রাস্তায় নামাজ নয়, রাস্তা একেবারে ফাঁকা শুনশান। নামাজ পড়া হচ্ছে মসজিদের ভিতরেই। আর এবার একটু হাওড়ার দিকে আমরা নজর রাখি। হাওড়ার বাঁকড়া, সেখানেও কিন্তু একই ছবি, অর্থাৎ রাস্তায় নামাজ নয়, ঈদের নামাজ এবার মসজিদের মাঠেই। ইসলামিক ক্যালেন্ডারের শেষ মাসের পুণ্যতিথি, দেশজুড়ে ঈদুল জোহা বা ঈদুল আধার উৎসব আজ পালন করা হচ্ছে।